বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো অনেকেই নক দিচ্ছিলেন যে বাংলাদেশ বিষয়াবলীর এত বিশাল সিলেবাস, বিশেষ করে যারা হচ্ছে প্রথমবারের মতো রিটেন দিচ্ছেন, তারা নক দিয়েছিলেন যে বাংলাদেশ বিষয়াবলীর এত বিশাল সিলেবাস হচ্ছে, আপনারা কিভাবে কি শেষ করবেন, কোত্থেকে শুরু করবেন, বা কিভাবে প্রিপারেশন নেবেন, 2-2.5 মাসে এটা প্রিপারেশন নেওয়া সম্ভব কিনা। তো হচ্ছে যারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন তারা অলরেডি হচ্ছে স্টাডি সম্পর্কে জানার কথা। আর আমি হচ্ছে বলে নিই যে হচ্ছে আমি 46th বিসিএস এর রিটেন পরীক্ষা দিলাম। তো হচ্ছে ওই অভিজ্ঞতা থেকে, ওই অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে হচ্ছে আপনার বাংলাদেশ বিষয়গুলি কীভাবে প্রস্তুতি নিতে পারেন সেই বিষয়ে হচ্ছে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এখানে শেয়ার করব। হোপফুলি এই জিনিসটা হচ্ছে আপনাদের কাজে দিবে। কারণ হচ্ছে আমি বলে রাখি, যখন 46th বিসিএস এর রেজাল্টটা দিল, প্রিলিমিনারির রেজাল্টটা দিল, তখন কিন্তু হচ্ছে ওইখানে মেনশন করা ছিল পরীক্ষা হবে আগস্টে, এবং সেখানে সময় ছিল 2-2.5 মাসের মতো সময় ছিল। তো এই অত অল্প সময়ে হচ্ছে আমি তখন এই 2টা বই কিনেছিলাম। একটা হচ্ছে ইউনিকের একটা বই কিনেছিলাম, আর একটা হচ্ছে উত্তরণের একটা বই কিনেছিলাম। তো বাংলাদেশ বিষয়গুলোর এত ভাস্ট, সেখানে ম্যাটেরিয়ালস ছিল, ডেটা বা সব কিছু মিলে এত ভাস্ট ছিল, সেটা হচ্ছে শেষ করা আমার জন্য খুবই, আমি ওভারওয়েলমড হয়ে গিয়েছিলাম। প্লাস হচ্ছে এরপরে হচ্ছে আমি কয়েকজনের সাথে কথা বললাম, বা হচ্ছে আমি যখন আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তখন দেখলাম যে কিছু কিছু জিনিস যদি আমি হচ্ছে রেডি করে রাখি, মুখস্থ করা কিছু জিনিস যদি হচ্ছে আমি রেডি করে রাখি, তাহলে হচ্ছে আমার প্রিপারেশনটা খুব ভালো হয়। এবং হচ্ছে ওই জিনিসগুলি হচ্ছে আমি অ্যাপ্লাই করে, অবভিয়াসলি মডেল টেস্ট বা হচ্ছে কোচিংয়ে যে মার্ক পাই সেটা হচ্ছে অবভিয়াসলি ফাইনালি রিফ্লেক্ট করবে কিনা সেটাও একমাত্র আল্লাহ জানেন। বাট হচ্ছে আমি ওই যে জিনিসগুলি হচ্ছে মুখস্থ করেছিলাম, প্লাস হচ্ছে আমি নিজে ইনকর্পোরেট করেছিলাম আমার লেখার মধ্যে, সেই জিনিসগুলো ইনকর্পোরেট করার ফলে হচ্ছে আমার কোচিং সেন্টারে হচ্ছে আমি যে মার্কস পেয়েছিলাম সেই মার্কসটা আমার বেড়ে গিয়েছিল বাংলাদেশ বিষয়াবলিতে। সো হচ্ছে আমি সেই জিনিসগুলি শেয়ার করব, এবং এই জিনিসগুলি যদি হচ্ছে আমি আমি মনে করি যদি আপনি মেনটেন করতে পারেন এবং হচ্ছে পরীক্ষা হলে ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভালো একটা এজ পাবেন। বাংলাদেশ বিষয়াবলী পরীক্ষাতে অনেকেই অনেক কিছু লিখে আসতে পারে, অনেক ফেক জিনিসপত্র লিখে আসতে পারে। তো ওই জিনিসগুলি লিখলে আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে অ্যাপারেন্টলি যে ইউ হ্যাভ ডান সো ওয়েল ইন দ্য রিটেন এক্সামিনেশন। বাট হচ্ছে কি, যখন হচ্ছে আমি আজকে যে জিনিসগুলো শেয়ার করব, এই টপিকগুলো যদি হচ্ছে আপনি সুন্দর করে আত্মস্থ করে যান, তখন হচ্ছে আপনি পরীক্ষা দিয়ে আসলে আপনি মজা পাবেন। পরীক্ষা দিয়ে এসে আপনি বুঝতে পারবেন যে এই কোশ্চেনটাতে হচ্ছে আমি এই জিনিসগুলো লিখেছি, এই গ্রাফ দিয়েছি, এই মানচিত্রটা দিয়েছি। তখন আপনার কাছেই ভালো লাগবে যে হচ্ছে আসলে আমি পরীক্ষাটা অনেক ভালো দিয়েছি। চলেন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, প্রথমেই হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি এখানে লিখে দিছি যে এসডিজি, যে 17টা এসডিজি আছে সেটা হচ্ছে আপনারা মুখস্থ করে ফেলবেন। এবং 17টা এসডিজির মধ্যে হচ্ছে প্রথম 5টা তো খুবই ইম্পর্ট্যান্ট। দারিদ্র্য বিলোপ বা ক্ষুধা মুক্তি, 3 নাম্বার আছে হচ্ছে সুস্বাস্থ্য কল্যাণ, 4 নাম্বার আছে গুণগত শিক্ষা, 5 নাম্বারে জেন্ডার সমতা। এরকম অনেক কিছু আছে, যেমন 10 নাম্বারে অসমতার হ্রাস, 9 নাম্বারে শিল্প উদ্ভাবন অবকাঠামো, 14 নম্বরে জলজ জীবন, 13 নম্বরে জলবায়ু কার্যক্রম খুবই ইম্পর্ট্যান্ট, 17 নম্বর আছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। তো 17টা যখন হচ্ছে আপনি মুখস্থ করে ফেলবেন, আপনি বাংলাদেশ বিষয়গুলির কোশ্চেনগুলি যদি দেখেন, তখন আপনি দেখতে পারবেন যে হচ্ছে এই টেকসই উন্নয়নের যে অভিষ্ট বা লক্ষ্যগুলি, এগুলি আপনি দেখবেন যে 10টা কোশ্চেন আসলে 10টা কোশ্চেনের মধ্যে 7টা কোশ্চেনে হচ্ছে আপনি ইনকর্পোরেট করতে পারবেন, যদি সুন্দর করে মুখস্থ করে যান এবং হচ্ছে আপনার মাইন্ড ম্যাপিংটা ওইভাবে আপনি করে রাখেন। তো এরপরেও আমি আপনাদেরকে বলবো 1 থেকে 5 যেই হচ্ছে আপনার অভিষ্টগুলি আছে, লক্ষ্যগুলি আছে, যেমন হচ্ছে দারিদ্র্য বিলোপ, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, এই 5টার হচ্ছে কিছু সাবসেকশন হচ্ছে আপনি মুখস্থ করে যাবেন। যেমন হচ্ছে যখন নারীর ক্ষমতায়ন নিয়ে যদি আসে কোনো কোশ্চেন, তখন হচ্ছে ম্যাক্সিমাম লোকজনই এসডিজি 5 এর কথা মেনশন করবে। হ্যাঁ, জেন্ডার ইকুয়ালিটি যেটা আছে এসডিজি 5 এর কথা মেনশন করবে। তবে এই সাবসেকশনের মধ্যে যখন আপনি মেনশন করে দেবেন যে এসডিজি 5.4, 5.4 এ কি বলা আছে, 5.4 এ বলা আছে অবৈতনিক গৃহস্থালী কাজের মূল্যায়ন, বা 5A তে আপনার মেনশন করা আছে হচ্ছে অর্থনৈতিক সম্পদ ও সম্পত্তির উপর নারীর অধিকার। যখন আপনি এই জিনিসগুলি স্পেসিফিক্যালি মেনশন করবেন, তখন কিন্তু আপনার খাতার ওয়েটটা বেড়ে যাবে। তখন কিন্তু যে খাতা দেখছে তারও কিন্তু মনে হবে যে এই ছেলেটা বা এই মেয়েটা পরিশ্রম করে আসছে। আহ, তার খাতার আহ, তার খাতার ওয়েট বা খাতার লেখনির ধরন দেখেই বোঝা যাচ্ছে। তো তখন কিন্তু আপনি স্লাইট এজ পাবেন অন্যদের কাছ থেকে। তো এই জিনিসটা হচ্ছে আপনারা মাস্ট করবেন, যেটা হচ্ছে এসডিজি 17টা আছে সেটা টোটালি মুখস্থ করে যাবেন। 17 নম্বরটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অংশীদারত্বর ব্যাপারটা এখানে মেনশন করা আছে। 2 নাম্বারটা হচ্ছে কি, আমি এখানে লিখে রাখছি বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 1 থেকে 47।
অবভিয়াসলি আপনি মুখস্থ করবেন, বিশেষ করে হচ্ছে দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। দ্বিতীয় ভাগে যেমন আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার। তৃতীয় ভাগ তো হচ্ছে মাস্ট। তৃতীয় ভাগের যে অনুচ্ছেদগুলো আছে 26 থেকে 47 পর্যন্ত একদম মাস্ট মুখস্থ করে যাবেন। আর সেকেন্ড যেটা আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমূহ, সেই জিনিসগুলোই আপনার কাজে দেবে। যেমন হচ্ছে আপনার ওই নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেখেন আপনার এখানে সুযোগের সমতা 19 নম্বরে আছে সুযোগের সমতা। 28-29 আছে ধর্ম প্রভৃতির কারণে যে বৈষম্য বা লিঙ্গের কারণে যে বৈষম্য, সেই বৈষম্যগুলি করা যাবে না। 29 নাম্বার আছে সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা, সেটা ধর্মীয় কারণে হতে পারে বা হচ্ছে আপনার লিঙ্গগত কারণে হতে পারে। সব ক্ষেত্রেই হচ্ছে সব ধরনের সমতা থাকতে হবে। যেমন হচ্ছে 46 রিটেনে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে শ্রম অধিকার যে আইন আছে, সে আইন নিয়ে আর একটা করছিল, বিস্তারিত কোশ্চেন ছিল। তো সেইখানে যদি হচ্ছে এখন 14 নম্বর আছে কৃষক ও শ্রমিকের মুক্তি, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা, গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপ্লব। আহ, অনেক কিছু আছে ইনকর্পোরেট করার মতো, হ্যাঁ, এই মৌলিক অধিকার আবার রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে। সো এইচডিজির মতো এইচডিজির 17টা আছে, তেমনি বাংলাদেশের সংবিধানের এই 47টা অনুচ্ছেদ আপনি খুব সুন্দর করে মুখস্থ করে যাবেন, বিশেষ করে দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগ। দেখবেন কি হচ্ছে আপনি যখন কোশ্চেন পাবেন বা মডেল টেস্ট দিচ্ছেন, তখন তখন যদি মাইন্ড ম্যাপিং করা থাকে, তখন আপনি দেখবেন যে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে আপনি কিছু না কিছু সংবিধানের রেফারেন্স দিতে পারতেছেন বা আপনি হচ্ছে এসডিজি রেফারেন্স দিতে পারছেন। তখন কিন্তু আপনি নিজেও লিখে মজা পাবেন, প্লাস হচ্ছে আপনার মার্কও বেড়ে যাবে। এই যে আমি যেটা লিখে রাখছি সেটা হচ্ছে মানচিত্র আঁকা। আপনাকে মানচিত্র আঁকা শিখতেই হবে। অনেকে অনেক কিছু বলবে যে মানচিত্র আঁকা কি, এটা হচ্ছে আপনার নার্ডদের কাজ, এটা কি খাতার কোনো মূল্যায়ন হলো কিনা বা হচ্ছে এটা থেকে কোনো কিছু বোঝা গেল কিনা। আমি হচ্ছে মানচিত্র নিয়ে আলাদা একটা স্লাইড রাখছি। সেই জিনিসটা হচ্ছে আমি যখন আপনাদেরকে বলবো তখনই বুঝতে পারবেন যে মানচিত্রটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট। মানচিত্র, বাংলাদেশের মানচিত্রটা হচ্ছে আপনার মাস্ট আঁকা, আপনার শিখতেই হবে। 4 নম্বরটা, 4 নম্বরটা হচ্ছে আপনি বাংলাদেশ বিষয়গুলো যখন শুরু করবেন, তখনই হচ্ছে এই জিনিসটা আপনার করা উচিত। যেমন বাংলাদেশ সাম্প্রতিক অর্থনৈতিক চিত্র গত 3 থেকে 5 বছর, আপনি পারলে 10 বছরও করে রাখতে পারেন। যেমন বাংলাদেশের 3 বছর, 3-4 বছরে হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধি কেমন হয়েছে, বা আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির কথা কেমন বলেছিল, এখন কীরকম হচ্ছে, জিএনপি, মাথাপিছু আয়, মুদ্রাস্ফীতি হার, রেমিটেন্স প্রবাহ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। রপ্তানি আয় কীরকম, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কীরকম বেড়েছে, বা খাতের অবদান, বিভিন্ন খাতের অবদান, সেটা হতে পারে কৃষি খাতের অবদান, শিল্প খাতের অবদান, বা হচ্ছে আপনার সেবা খাতের অবদান, কীরকম কী অবদান রাখছে। বেকারত্বের হার গত 3 থেকে 4 বছরে। তো আপনি এগুলি হচ্ছে বার চার্ট করে রাখতে পারেন, পাই চার্ট করতে পারেন, হ্যাঁ, আপনার যেভাবে সুবিধা। হ্যাঁ, বা নর্মাল হচ্ছে নর্মাল ডেটা চার্টের মতো করে দিতে পারেন, বা হচ্ছে এই ধরনের কিছু থাকে না, হ্যাঁ, এরকম কিছু করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি এই জিনিসগুলি হচ্ছে আপনি নোট করে ফেলবেন। তো বাংলাদেশ বিষয়াবলী শুরুই করবেন হচ্ছে এই জিনিসগুলো, যে এইচডিজি 17টা মুখস্থ করবেন, বাংলাদেশের 1 থেকে 47 অনুচ্ছেদ মুখস্থ করবেন। বর্তমানে হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে, নির্বাচনের যে সপ্তম ভাগ সেটা খুব ভালো করে পড়ে যাবেন। বাংলাদেশের মানচিত্র আঁকা শিখবেন, এবং হচ্ছে যে অর্থনৈতিক যে ইন্ডিকেটর, অর্থনৈতিক যে চিত্র বাংলাদেশের গত 3 থেকে 5 বছরের সুন্দর করে নোট করে ফেলবেন। এই নোটগুলি করতে আপনার কত 10 to 15 পেজেস লাগবে। এই 10 to 15 পেজেস যদি আপনি নোট করে মুখস্থ করে রাখতে পারবেন এবং মাইন্ড ম্যাপিং করে রাখতে পারেন যে হচ্ছে কোথায় কীভাবে কী ইউজ করবেন, তাহলে আপনি লিখে যে শান্তিটা পাবেন, সেটা হচ্ছে আপনার যখন নাম্বারটা দেখবেন তখন আপনার সেখানে আপনি রিফ্লেকশন পাবেন। দ্বিতীয়ত যা করতে পারেন আপনারা, সেটা হচ্ছে এতক্ষণ তো হচ্ছে আমি সিলেবাস নিয়ে কোনো কথা বলি নাই, কারণ এতক্ষণ সিলেবাসের মধ্যেই আমরা ছিলাম না, তো সিলেবাস নিয়ে কথা আমি বলবো না। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে 45 এবং 46-এর লিখিত প্রশ্নগুলো আগে খুব সুন্দর করে দেখবেন, খুব ভালোভাবে অ্যানালাইজ করবেন। 45 এবং 46-এর কোশ্চেন অ্যানালাইজ করার পরে তখন হচ্ছে আপনি বাকি কী করবেন, যে 35 টু হচ্ছে 44 বা হচ্ছে এর আগে যদি কোশ্চেন থাকে সেগুলি হচ্ছে আপনি অ্যানালাইজ করবেন। তখন কিন্তু হচ্ছে আপনি একটা ডিস্টিংটিভ একটা হচ্ছে আপনি ডিফারেন্স পাবেন। সেটা হচ্ছে 45 এবং 46-এর কোশ্চেন কিছুটা ব্রড কোশ্চেন, কিছুটা হচ্ছে আপনি কি মনে করেন, এই কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনস বা র্যামিফিকেশনস ইফেক্ট, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এখানে মেনশন করা আছে। 35 to 44 কোশ্চেনগুলি কীরকম ছিল, যেমন ধরুন হচ্ছে আপনাকে টিকা লিখতে দিচ্ছে গ্রামীণ ব্যাংক, শুধু লিখে দিছে কি গ্রামীণ ব্যাংক। এখন গ্রামীণ ব্যাংক যখন আপনাকে টিকা লিখতে দিছে, তখন কিন্তু আপনার মনে হবে বা কোশ্চেনটাই হচ্ছে ডিমান্ড করতেছে, বা হচ্ছে যিনি খাতা দেখছেন তিনিই হয়তো ডিমান্ড করতেছেন, তিনিই চাচ্ছেন যে খাতার মধ্যে দেখতে যে গ্রামীণ ব্যাংক কবে প্রতিষ্ঠা হয়েছে, গ্রামীণ ব্যাংকের হচ্ছে কে প্রতিষ্ঠা করেছে, গ্রামীণ ব্যাংক কাকে প্রথমে লোন দিয়েছে, কোন গ্রামে লোন দিয়েছে সেই জিনিসগুলি হচ্ছে এখানে এই কোশ্চেনটাতে ডিমান্ড করছে। কিন্তু 45 এবং 46-এর কোশ্চেনগুলি দেখবেন, তখন দেখবেন যে হচ্ছে যদি টিকা আসেও তখন 47-এ তখন দেখবেন যে আসছে কি গ্রামীণ ব্যাংক ও নারীর ক্ষমতায়ন। তো এইখানে কিন্তু একজ্যাক্ট
আপনাকে কিন্তু হচ্ছে এক্সাক্ট জিনিসগুলো এখানে চায় নাই। ঠিক আছে? এখানে এই কোয়েশ্চেনটা কিন্তু আপনাকে ডিমান্ড করে নাই যে হচ্ছে আপনি এখানে লেখেন ১৯০০ এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা প্রতিষ্ঠা করেছে। কোন গ্রামে হচ্ছে সে ১ম এ লোন দিছে। এই জিনিসগুলো কিন্তু ডিমান্ড করে না। এখানে ডিমান্ড করছে গ্রামীণ ব্যাংক কিভাবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। সো একটা ব্রড একটা অ্যাসপেক্ট কিন্তু এখানে চলে আসছে। তো এইটাই হচ্ছে আপনি পার্থক্য পাবেন 45, 46 এবং বাকি যে বিসিএসগুলো আছে সেই কোশ্চেনগুলির মধ্যে। সেখানে হচ্ছে আপনি আপনার নিজস্ব মতামত জানতে চাইবে যে এইটা হইলে এটা কেন হইলো না। ঠিক আছে? বাংলাদেশে যে আ রপ্তানি প্রবৃদ্ধি এটা কিভাবে বাড়ানো যেতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলি হচ্ছে এখন বর্তমানে এই কোশ্চেনগুলি চাওয়া হচ্ছে। তো এরপরে হচ্ছে আপনাদের অবশ্যই কোশ্চেন ব্যাংকটা এখানে আছে। কোশ্চেন ব্যাংকের প্রতিটি অধ্যায়ের বিপরীতে যত প্রশ্ন আছে সব হচ্ছে আপনি দেখে ফেলবেন। তারপর প্লাস তো বললামই যে 35, 44 এর কোশ্চেনটা দেখার পরে আবারও 45, 46 এর কোশ্চেনগুলি ভালোভাবে দেখলে তখন হচ্ছে আপনি মোটামুটি 70-80% মোটামুটি আপনার মাইন্ড ম্যাপিং হয়ে যাবে যে কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং আপনি আপনার ওই ধরনের কোশ্চেন আসলে আপনার অ্যাপ্রোচটা কীরকম হবে। 45 এবং 46 এর কোশ্চেন ভালোভাবে অ্যানালাইজ করা এটা খুবই ইম্পর্ট্যান্ট। তৃতীয়ত যা আপনারা করতে পারেন সেটা হচ্ছে প্রথম স্লাইডে হচ্ছে আমি বলে দিয়েছি এখন হচ্ছে একটু আপনার প্রত্যেকটা অধ্যায় অনুযায়ী হচ্ছে আপনি এই কাজগুলি করে ফেলবেন। যেমন কি আছে প্রতিটি অধ্যায়ের বিপরীতে সংবিধানের অনুচ্ছেদগুলি আপনি লিখে রাখবেন। যেমন বাংলাদেশের জনসংখ্যা নিয়ে হচ্ছে একটা চ্যাপ্টার আছে সেখানে হচ্ছে 23-এর কত অবশ্যই আসবে। হ্যাঁ? সেখানে হচ্ছে যে উপজাতিদের কথা বলা আছে। তারপর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে একটা চ্যাপ্টার আছে সেখানে তো হচ্ছে 25 নাম্বার থাকবেই। সেখানে হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কীরকম হবে সেই জিনিসটা সেখানে মেনশন করা আছে। তো আপনারা করবেন কি প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে ছোট করে যে কোন সংবিধানের অনুচ্ছেদগুলি এই চ্যাপ্টারের সাথে যায় সেই জিনিসগুলি হচ্ছে এখানে মেনশন করে রাখবেন। সেকেন্ডটা হচ্ছে এর আগে বলে ফেলছি এর আগে যে SDG 17 এর লক্ষ্য উদ্দেশ্যগুলি লিখে রাখবেন। যেমন হচ্ছে একটা চ্যাপ্টার আছে নারীর ক্ষমতায়ন সেখানে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি যেমন হচ্ছে চ্যাপ্টার জেন্ডার ইকুয়ালিটির যে হচ্ছে আপনার 5 নম্বর লক্ষ্য বা অভিষ্ট SDGর সেই জিনিসটা সেখানে লিখে রাখবেন। এবং সবথেকে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ও আন্তর্জাতিক আইন বা কনভেনশনগুলির রেফারেন্স আপনি লিখে রাখবেন। যেমন হচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে হচ্ছে দেখেন সিডো সনদ আছে এটা আপনারা অলরেডি জানেন। বেইজিং ডিক্লারেশন অ্যান্ড প্ল্যাটফর্ম ফর অ্যাকশন 1995 সুন্দর করে আইনগুলি দিবেন। আইনগুলি কীভাবে দেবেন ওই যে ব্র্যাকেটে 1995 SDG গোল SDG জেন্ডার ইকুয়ালিটি 5.4 এ একটা জিনিস আছে 5.5 এতে একটা সাবসেকশন আছে সেগুলিতে হচ্ছে যেমন হচ্ছে আপনার অবৈতনিক যে গৃহস্থালী কাজসমূহ আছে সেগুলি কীভাবে মূল্যায়ন করবে সেই ব্যাপারগুলি মেনশন করা আছে বা অর্থনৈতিক সম্পদ ও সম্পত্তির উপর নারীর অধিকার কীরকম হবে সেই জিনিসগুলি মেনশন করা আছে। আবার সিরো সনদের একটা অনুচ্ছেদ আছে যেটা বাংলাদেশ অনুসমর্থন করেছে যেহেতু বাংলাদেশে মুসলিম আইন প্রচলিত নারী শিশু এবং হচ্ছে যারা পুরুষ আছে তাদের মধ্যে যেভাবে হচ্ছে আপনার সম্পদের ভাগ বন্টন হবে 2:1 সেটা হচ্ছে বাংলাদেশ অনুসমর্থন করেছে ধর্মীয় দিক থেকে। তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা জেনে যেতে পারেন। তো এখন আমি বলতেছি যে এখন হচ্ছে এই সাবসেকশনগুলির কথা বললাম বা হচ্ছে সিরো সনদের কথা বললাম বা বেইজিং ডিক্লারেশনের কথা বললাম। তো এই জিনিসগুলি হচ্ছে আপনারা কিভাবে এই ম্যাটেরিয়ালগুলো জোগাড় করবেন? এই ম্যাটেরিয়ালগুলি জোগাড় করা খুবই ইজি। সেটা হচ্ছে আপনারা ChatGPT ইউজ করবেন। ChatGPT ইউজ করলে খুব সুন্দর করে ওরা হচ্ছে আপনি যেভাবে যা চান সেভাবে ওরা হচ্ছে সেখানে এই আইনগুলি বা হচ্ছে এই ধারাগুলি বা এই সনদগুলি এই কনভেনশনগুলি ওরা সুন্দর করে মেনশন করে দেবে। হ্যাঁ? তো যেমন ধরেন হচ্ছে ChatGPT-তে আমি সার্চ দিয়েছিলাম সেখানে হচ্ছে নারী বিষয়ক বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই অনেকগুলি আইন আমি সেখানে পেয়েছি। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধ 2010, যৌন হয়রানি আইন 2009, জাতীয় নারী উন্নয়ন নীতি 2009, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এই জিনিসগুলো কিন্তু আমি ChatGPT থেকে পেয়েছি এবং সুন্দর করে হচ্ছে আমি যেহেতু চাকরি করি সেহেতু হচ্ছে আমার লেখার সময় ছিল না। আপনারা যারা লিখতে পারেন তারা লিখে রাখবেন। আর যারা হচ্ছে লিখতে পারছে না তারা হচ্ছে ওয়ার্ড ফাইলে সেই জিনিসগুলি হচ্ছে আপনি সেভ করে রাখবেন বা হচ্ছে Google ডকে সেই জিনিসগুলি সেভ করে রাখবেন। তবে একটা জিনিস বলে দেই যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল আইন বা ইন্টারন্যাশনাল কনভেনশন সেগুলি কিন্তু ChatGPT-তে যে অ্যান্সারগুলি দেয়া থাকে 99.99% অফ দ্য টাইম সেই রেফারেন্সগুলি একদম 100% ঠিক থাকে। তবে বাংলাদেশের যে আইনগুলি দেয়া থাকবে আপনারা একটু কাইন্ডলি ক্রস চেক করে নেবেন যে আইনের রেফারেন্সগুলি ঠিকঠাক আছে কি না। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে মানচিত্র আঁকাটা এটা হচ্ছে আপনার মাস্ট। ঠিক আছে? বাংলাদেশের যে প্রথম চ্যাপ্টারটা যে আছে বাংলাদেশের ভূপ্রকৃতি, ঠিক আছে? বাংলাদেশের ভূপ্রকৃতি বলেন বা জলবায়ু বলেন বা যে জিনিসগুলি বলেন না কেন
এইটা বাংলাদেশের মানচিত্র আঁকাটা হচ্ছে আপনার মাস্ট। বাংলাদেশের মানচিত্রটা প্রথমে আঁকবেন, এরপরে বাংলাদেশ মায়ানমার সীমান্ত যে মানচিত্র আছে, রোহিঙ্গা বিষয়ে কোনো কোশ্চেন আসলে, ঠিক আছে, আপনি এই বাংলাদেশ মায়ানমার সীমান্তের মানচিত্রটা দিয়ে দিবেন। মানচিত্র দিয়ে কিন্তু অনেক কিছুই বোঝানো যায়, যেমন হচ্ছে আপনার দেখেন এই যে এই মানচিত্রটা দিয়ে বাংলাদেশের এখানে বাংলাদেশ, ঢাকা, চিটাংয়ের কক্সবাজারের সাথে হচ্ছে সিত্তোয়ে, এই যে রাখাইন স্টেটের যে সম্পর্ক, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুটা দূরে হচ্ছে ন্যায়পিদো, যে মিয়ানমারের রাজধানী, বা মিয়ানমার কত বড়, মিয়ানমারের সাথে বাংলাদেশের হচ্ছে সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক আরও বেশি হচ্ছে ডাইভার্স হওয়া, কারণ হচ্ছে প্রতিবেশী দেশ, ঠিক আছে। বাংলাদেশের এই তিন দিকে হচ্ছে আপনার ইন্ডিয়া, এইদিকে হচ্ছে সেভেন সিস্টার্স, ঠিক আছে, এগুলোর সাথে কীরকম সম্পর্ক থাকতে হয়। সো এই জিনিসগুলো যদি আপনি মানচিত্রে যদি রিফ্লেক্ট করতে পারেন, তাহলে কিন্তু লিখার কাজ কিন্তু আপনার এক পেজেই হয়ে যাচ্ছে। আপনি 2-3 পেজে যা লিখবেন, এক পেজেই কিন্তু সেই জিনিসগুলো এখানে রিফ্লেকশনটা আসতেছে। তো বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের মানচিত্রটা তো স্পেসিফিক, শুধুমাত্র বাংলাদেশের মানচিত্র তো অবশ্যই আপনারা আঁকা শিখে যাবেন, প্লাস বাংলাদেশ মায়ানমার মানচিত্র আঁকবেন, বাংলাদেশ ভারত সীমান্ত মানচিত্রটা শিখে যাবেন, প্লাস যে টোটাল যে দক্ষিণ এশিয়ার মানচিত্র সেটাও শিখে যাবেন। এছাড়াও হচ্ছে বাংলাদেশের যে হচ্ছে জলসীমা, সমুদ্র সীমার মানচিত্রটাও হচ্ছে আপনার সুন্দর করে শিখে যাবেন। কতটুকু হচ্ছে রাজনৈতিক সীমা, কতটুকু হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ঠিক আছে, এই জিনিসগুলি সুন্দর করে আপনার মহিষপান কই, ঠিক আছে, এই জিনিসগুলি হচ্ছে যদি মানচিত্র আকারে যদি আপনি খাতায় সুন্দর করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খাতার ওয়েটটাও বাড়বে এবং হচ্ছে আপনার নাম্বারও সেখানে বেড়ে যাবে দেখবেন। এখন আসি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পঞ্চমত যা করবেন সেটা হচ্ছে দৈনিক সংবাদপত্র পড়া। এখন আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে হচ্ছে আমি প্রথমে যখন প্রিপারেশন শুরু করি তখন হচ্ছে আমার একটা উত্তরণের বই কিনেছিলাম, আরেকটা হচ্ছে আপনার ইউনিকের বই কিনেছিলাম। তো এই বই দুইটাতে এত পরিমাণ ইনফরমেশন এবং এত পরিমাণ কোশ্চেনের অ্যান্সার, যে দেখে হচ্ছে আমি ওভারওয়েলমড হয়ে গেছিলাম যে হচ্ছে আমি কোত্থেকে পড়াশোনা শুরু করব, কিভাবে কি শেষ করব। তো সেটা হচ্ছে আপনারা যেন না হন, সেই জিনিসটাই হচ্ছে আমি এখানে আপনাদেরকে মেনশন করে দেবো। সেটা হচ্ছে আপনারা বই তো কিনবেন, হ্যাঁ, এই যে উত্তরণ বা ইউনিক যে বইটা কিনেন না কেন, এই বই দুটা কিনে এই বইগুলি রিডিং পড়বেন, ঠিক আছে, মুখস্থ করতে যাবেন না। এই দুইটা বইয়ের বা বাংলাদেশে যে প্রচলিত বইগুলি আছে, এই বইগুলির মেইন সমস্যা হচ্ছে এখানে একটা কোশ্চেন দেওয়া থাকে, এখন কোশ্চেনের এগেনস্টে হচ্ছে 2 থেকে 3 পেজ, 3 পেজের প্রিন্টেড হচ্ছে অ্যান্সার দেওয়া থাকে। তো যখন কোশ্চেনটা দেওয়া থাকে, এই কোশ্চেনের এগেনস্টে যখন হচ্ছে আপনি 2 থেকে 3 পেজের অ্যান্সারটা পড়েন, তখন হচ্ছে কি আপনার মাথার ভিতরে ঢুকে যায় কি যে যদি এই কোশ্চেনটা আসে বা এই ধরনের কোশ্চেন আসে, তাহলে হচ্ছে আমার এই অ্যান্সারটা করা লাগবে, হ্যাঁ। তখন কিন্তু আপনার যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু কনজেস্টেড হয়ে যায়। দেখা গেছে যে হচ্ছে আপনি দৈনিক পত্রিকা পড়ে যেইভাবে হচ্ছে আপনি ওই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবেন, তো ওইটা যদি আপনি মুখস্থ করতে চান, কোশ্চেন অ্যান্সার বেসিসে যদি মুখস্থ করতে চান, তাহলে কিন্তু আপনি সেইভাবে কোশ্চেন অ্যান্সার করতে পারবেন না, স্বাধীনতা হচ্ছে আপনি সেখানে পাবেন না। তো আমি আপনাদেরকে বলবো যে রেফারেন্স হিসেবে আপনি যেই বই কিনেন না কেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই বইগুলি হচ্ছে শুধুমাত্র রিডিং করে যাবেন এবং সেখানে মুখস্থ করতে যাবেন না। সেখানে যদি কোনো ডেটা থাকে, ইম্পর্টেন্ট কোনো হচ্ছে টপিক থাকে বা ইম্পর্টেন্ট কোনো মানচিত্র থাকে, সেই জিনিসগুলো হচ্ছে আপনি আত্মস্থ করতে পারবেন। পুরো কোশ্চেন আপনি কখনো আত্মস্থ করতে যাবেন না। দৈনিক সংবাদপত্র এটা হচ্ছে আপনার মাস্ট। এটা হচ্ছে আপনাকে মনে করেন যে বাইবেলের মতো, কোরআনের মতো, এই জিনিসটা বিসিএসে যদি যান আপনি, আপনাকে দৈনিক সংবাদপত্র মাস্ট পড়তেই হবে। সংবাদপত্র যখন আপনি পড়বেন এবং হচ্ছে আমি উপরের দিকে যে আপনার যে স্লাইডগুলো ছিল সেখানে যে বললাম যে 10 থেকে 15 পেজের একটা নোট করতে, সংবাদপত্র প্লাস ওই নোটগুলি মিলে আপনি যে সুন্দর করে লিখতে পারবেন, আপনি চিন্তাও করতে পারছেন না, ঠিক আছে। আপনি এখন প্রিপারেশন নেওয়া শুরু করছেন না, আপনি যখন মডেল টেস্টগুলি দিবেন তখন দেখবেন যে আপনার হাতের লেখা কীরকম হয়। যদি আপনি মুখস্থ করেন আপনার হাতের লেখা থেমে যাবে, কিন্তু যদি হচ্ছে আপনি এইভাবে সংবাদপত্র পড়েন, তাহলে দেখবেন আপনার হাতের লেখা থামবে না, আপনি লিখতেই থাকবেন। তো সংবাদপত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রবলেমটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সংবাদপত্রের আর্টিকেলগুলি অনেক বড় বড় থাকে, বিশেষ করে যেগুলি হচ্ছে আপনার অনেক বেশি এম্পেরিক্যাল এভিডেন্স থাকে বা অনেক ধরনের রেফারেন্স থাকে, অনেক ধরনের ডেটা থাকে, সেই জিনিসগুলি হচ্ছে আপনি নোট করা কিন্তু একটু কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন এবং হচ্ছে আপনি সংবাদপত্রের একটা আর্টিকেল থেকে আপনি কি কি জিনিস চাচ্ছেন, আপনি কি সারমর্ম চাচ্ছেন, বুলেট পয়েন্টে রেফারেন্স চাচ্ছেন, বা হচ্ছে ডেটা চাচ্ছেন, চার্ট চাচ্ছেন, বা কোনো ইন্টারন্যাশনাল জার্নালের রেফারেন্স চাচ্ছেন, এই সুন্দর করে একটা একটা গুড একটা প্রম্পট আপনি রেডি করে রাখবেন এবং এই প্রম্পটটা সেভ করে রাখবেন এবং হচ্ছে ওই আর্টিকেলটা চ্যাট জিপিটিতে পেস্ট করে এই প্রম্পটটা দিয়ে দেবেন, সুন্দর করে হচ্ছে চ্যাট জিপিটিতে আপনাকে যেভাবে চাচ্ছেন ডেটা, চার্ট, মানচিত্র, ইন্টারন্যাশনাল রেফারেন্স, সেই রেফারেন্সগুলো আপনাকে দিয়ে দিবে। এবং এই জিনিসগুলি আপনি করবেন কি, একটা গুগল ডক ফাইল করবেন, সেটা হচ্ছে আপনি সেখানে আপনি সেভ করে রাখবেন, বা হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি হাতে লিখতে পারেন,
তাহলে হচ্ছে আপনি ডায়েরি মেনটেন করতে পারেন। এবং সংবাদপত্র যখন আপনি পড়বেন তখন কিন্তু দেখবেন যে হচ্ছে প্রতিনিয়ত কিন্তু সংবাদপত্রের টপিকগুলি কিন্তু সেমই থাকতেছে। যেমন হচ্ছে পরিবেশ নিয়ে টপিক তো আপনারা পাবেনই। দেন হচ্ছে অর্থনীতি নিয়ে টপিক তো আপনারা পাবেনই। দেন হচ্ছে আপনারা সমুদ্র অর্থনীতিতে টপিক পাবেন। সো এরকম করে হচ্ছে 10-12টা বা 10-12টা বা হচ্ছে যেই কয়টা পারেন আপনি হচ্ছে সাবসেকশন তৈরি করে রাখবেন, মানে চ্যাপ্টার ক্রিয়েট করে রাখবেন। তো হচ্ছে যখনই দেখবেন ওই সংবাদপত্র একটা আর্টিকেল পড়তেছেন যেটা সমুদ্র অর্থনীতি রিলেটেড, সেখানে হচ্ছে এখানে ইনক্লুড করে দেবেন ওই ডেটা বা চার্টগুলি, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার খুঁজে পেতে সুবিধা হবে। আর যদি লিখতে পারেন সেক্ষেত্রে তো হচ্ছে আরও ভালো হয়। আর প্রতিদিন হচ্ছে আপনি অ্যাটলিস্ট 10 থেকে 15টা আর্টিকেল পড়ার ট্রাই করবেন। 10টা যদি আর্টিকেল পড়েন সেখানে ট্রাই করবেন যে 2টি অ্যাটলিস্ট হচ্ছে ইংলিশ ডেইলি আর্টিকেল রাখার, এবং 15টা আর্টিকেল যদি হচ্ছে আপনি পড়েন সেখানে ট্রাই করবেন যে হচ্ছে 3 থেকে 4টি হচ্ছে ইংলিশ যে আর্টিকেল আছে সেগুলি রাখার। যখন পেপার পড়বেন তখন হচ্ছে আপনি সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে বুঝতে পারবেন, প্লাস হচ্ছে আপনার মনে করেন যে ভাষাগত দক্ষতা বাড়বে। যেমন হচ্ছে আপনি গ্রামার শিখতে যতটা কঠিন, ল্যাঙ্গুয়েজ শিখতে কিন্তু ততটা কঠিন না। দেখবেন যে হচ্ছে আপনি ইংলিশ খুব সুন্দর লিখতে পারতেছেন উইদাউট নোয়িং এনি সর্টস অফ গ্রামার। তো আমি আপনাকে বলবো যে হচ্ছে সংবাদপত্র পড়াটা খুবই জরুরি। তো হচ্ছে আপনারা বলতে পারেন যে সংবাদপত্রের আর্টিকেলগুলি আপনারা কই পাবেন? এটা হচ্ছে যে আপনি দেখবেন যে উত্তরণের যে পেজটা আছে, উত্তরণের পেজে কিন্তু রেগুলার হচ্ছে সংবাদপত্রের ক্লিপিংসগুলি দেওয়া হয়। বা ইবিসি আছে, ইবিসি এর হচ্ছে রেগুলার ক্লিপিংসগুলি দেওয়া হয়। জাকির বিসিএস আছে, সেখানেও কিন্তু রেগুলার ক্লিপিংসগুলি দেওয়া হয়। এছাড়াও যদি হচ্ছে আপনি ডেডিকেটেড কোনো হচ্ছে সংবাদপত্র রিলেটেড যদি কোনো গ্রুপ থাকে বা কোনো পেজ থাকে সেখানে আপনারা অ্যাড হতে পারেন। যেমন হচ্ছে আমাদের একটা 47th রিটেন প্রিপারেশন একটা গ্রুপ আছে, সেখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে সংবাদপত্রের যে আর্টিকেলসগুলি হচ্ছে অপিনিয়নগুলি পড়া উচিত সেই প্রতিদিন প্রায় 10, 15টা, 20টা করে আর্টিকেল সেখানে শেয়ার করা হয়। তো এই গ্রুপটাতে হচ্ছে আপনি জয়েন করতে পারেন। 01821496696 এই নাম্বারে হচ্ছে নক দিলেই হচ্ছে আপনি সেই গ্রুপটাতে আপনি জয়েন করতে পারবেন। শেষ কথা হচ্ছে আপনার হচ্ছে বানানটা খুবই ইম্পর্টেন্ট। বানান হচ্ছে আপনি যদি একটা পেজে হচ্ছে 2-3টা বানান ভুল করে বসেন তখন কিন্তু আপনার যিনি খাতা দেখবেন তিনি মনে করবেন যে হচ্ছে পরের পেজগুলোতে সেম পরিমাণ বানান ভুল করছে, বা হচ্ছে কোনো ধরনের আপনার কোনো ধরনের প্রিপারেশন ছাড়া হচ্ছে সে পরীক্ষা দিতে আসছে। সো এই জিনিসটা যেন মনে না করে, সেই জিনিসটা যে বানানের দিকে খুব নজর দিবেন। বাংলা যখন পড়বেন তখন তো হচ্ছে বানান নিয়ে একটা চ্যাপ্টারই আছে, প্রিলিতেও পড়ছেন হচ্ছে বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ। সো এই জিনিসটাতে হচ্ছে আপনি একটু বিশেষ করে জোর দিবেন। হাতের লেখা যাদের হাতের লেখা সুন্দর তো মাশাআল্লাহ খুব ভালো। যাদের হাতের লেখা একটু অসুন্দর তারা একটু ট্রাই করবেন যে খাতার মার্জিনটা বা হচ্ছে কতটুকু স্পেসিং হবে সেই জিনিসটা হচ্ছে নিজের মতো করে করার মতো। তবে এমন স্পেসিং করবেন না যে হচ্ছে আপনার মাঝখানে মনে করেন 2 ইঞ্চি 1 ইঞ্চি হচ্ছে খাতা বাদ পড়ছে। হাতের লেখা সুন্দর হওয়া ভালো। হাতের লেখা যদি একটু অসুন্দর হয় সেক্ষেত্রে হচ্ছে খাতার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, যাতে করে হচ্ছে হাতের লেখা বোঝা যায়। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ বিষয়গুলোর ক্ষেত্রে পাঁচ নম্বরের জন্য হচ্ছে আপনি 6 মিনিট পাবেন, 10 নম্বরের জন্য হচ্ছে আপনি 12 মিনিট পাবেন, 20 নম্বরের জন্য আপনি 24 মিনিট পাবেন। তো টাইম ম্যানেজমেন্ট আপনি যতই করে যান না কেন, পরীক্ষার হলে কিন্তু টাইম মেনটেন করাটা খুবই কঠিন। দেখা গেছে যে হচ্ছে প্রথম কোশ্চেনটা যেটা শুরু করবেন অবভিয়াসলি সেই কোশ্চেনটা সেই কোশ্চেনটাই শুরু করবেন যেই কোশ্চেনটা হচ্ছে আপনার ওভারঅল যে ওই জিনিসটা নিয়ে আপনার আইডিয়া আছে এবং এই জিনিসটা কোশ্চেন আপনার প্রিপারেশন আছে। তো যখন আপনি লিখতে যাবেন তখন কিন্তু আপনি অল্পতে লিখতে পারবেন না, আপনি লিখতেই থাকবেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে 24 মিনিট ক্রস করে সেখানে 30 মিনিট 30 মিনিট বা 35 মিনিট পর্যন্ত চলে যেতে পারে। তো সেটা হচ্ছে ভাবনার বিষয় না, কারণ হচ্ছে আপনার যদি 10টা কোশ্চেন, এখন তো 10টা কোশ্চেন দেয়, 10টা কোশ্চেনের মধ্যে যদি হচ্ছে আপনি 6টা কোশ্চেন সুন্দর করে লেখেন, দেখেন 6×15 = 90, আর বাকি 4টা যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা যদি 10 করেও পান তাহলে কত, 4×10 = 40, 90 আর 40 কত, 130। এটা মোর দেন অ্যাভারেজের থেকে কিন্তু খুব ভালো একটা মার্ক। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যেই কোশ্চেনের অ্যান্সার করতে আপনার 2-1 মিনিট বা 5 মিনিট বেশি সময় লাগতেছে, তার মানে কি সেই কোশ্চেনটা আপনি খুব সুন্দর করে লিখতেছেন, তার মানে হচ্ছে সেই কোশ্চেনটাতে আপনার মার্ক বেড়ে যাবে। আর 10টা কোশ্চেনের মধ্যে হচ্ছে আপনি 10টা কোশ্চেন আপনার মনের মতো করে লিখতে পারবেন না। আপনার খুব ভালো প্রিপারেশন হলে আপনি 7-8টা কোশ্চেন খুব সুন্দর করে লিখতে পারবেন। বাকি যে 2-3টা কোশ্চেন আছে সেটা হচ্ছে আপনি মন মতো লিখতে না পারলেও আমি যেই ভাবে আপনাদেরকে সাজেশন বা দিক নির্দেশনা দিলাম সেটা যদি ফলো করেন তাহলে খুব সুন্দর করে লিখে আসতে পারবেন।
চাপ ব্যবস্থাপনা, এই চাপ ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্টের মধ্যেই যায়, যে কোনো একটা কোশ্চেন আপনি বেশি লিখে ফেলছেন, তো হচ্ছে সেখানে একটা প্রেশার ফিল করা যাবে না। আপনার মাথায় থাকতে হবে যে হচ্ছে যেহেতু হচ্ছে আমি এটাতে বেশি সময় দিয়ে ফেলছি, বাকি কোশ্চেনগুলোতে আমি কিভাবে কি এটা ব্যবস্থাপনা করা যায় সেই নিয়ে হচ্ছে আমি ওইভাবেই হচ্ছে আমি কোশ্চেনটার অ্যান্সার আমি অ্যাপ্রোচ করব। মাইন্ড ম্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট, মাইন্ড ম্যাপিংটা খুবই ইম্পর্টেন্ট। মাইন্ড ম্যাপিংটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে যখন আপনি কোশ্চেনের অ্যান্সার করতে যাবেন, বা যেভাবে প্রিপারেশন নিচ্ছেন, আপনার তো ইন্টেনশন থাকবে যে সেই ধরনের কোশ্চেনই যেন আসে, সেইভাবে যেন হচ্ছে আমি কোশ্চেনটা অ্যাপ্রোচ করতে পারি। তো হচ্ছে ওইভাবে আসলে তো আলহামদুলিল্লাহ, বাট ওইভাবে যদি না আসে তাহলে হচ্ছে আপনার মাথার মধ্যে সবসময় না আসার কথাই, 99.99% অফ দ্য টাইম না আসার কথাই এভাবে। তো মাইন্ড ম্যাপিং করে যাবেন। মাইন্ড ম্যাপিংটা হচ্ছে যে আপনি যে কোনো কোশ্চেনটা আপনি কীভাবে শুরু করবেন, একটা ভূমিকা দিবেন সুন্দর, সেখানে যদি কোনো উক্তি জানেন সেখানে একটা উক্তি দিবেন সুন্দর, আপনি সেই উক্তিটা নীল কালি দিয়ে লিখবেন না কালো কালি দিয়ে লিখবেন সেই জিনিসটা, আপনি একটা মানচিত্র আঁকছেন, মানচিত্রটা কি হচ্ছে আপনি কলম দিয়ে আঁকবেন না পেন্সিল দিয়ে আঁকবেন সেই জিনিসটা, উপসংহারটা হচ্ছে সুন্দর করে লিখবেন, ঠিক আছে? আপনি প্রত্যেকটা কোশ্চেন আপনি চাচ্ছেন যে হচ্ছে তিনটা পোর্শনে শেষ করতে, চারটা পোর্শনে শেষ করতে বা পাঁচটা পোর্শনে শেষ করতে। আপনার কোশ্চেনের একটা বড় একটা বিষয় থাকবে যে হচ্ছে আপনি সেখানে বুলেট পয়েন্ট ইউজ করবেন নাকি হচ্ছে প্যারাগ্রাফ ইউজ করবেন, সেখানে প্রথমত দ্বিতীয়ত ইউজ করবেন না কিভাবে কি করবেন, এই জিনিসটা হচ্ছে মাইন্ড ম্যাপিং এর অংশ। আপনার মাইন্ড ম্যাপিংটা যত সুন্দর করে যাবেন, ঠিক আছে, আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমি এই কোশ্চেনটা বাংলাদেশ বিষয়গুলোতে আমি এভাবে এভাবে অ্যান্সার করব। মাইন্ড ম্যাপিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং 6 নম্বরে যেটা লিখেছি যে এটা হচ্ছে চমকিত হওয়ার জন্য প্রস্তুত থাকা, ঠিক আছে, চমকিত হওয়ার জন্য প্রস্তুত থাকা। কারণ হচ্ছে কি বর্তমানে যে দেখা গেছে 46-এ কিন্তু হচ্ছে মেনশন করা ছিল না যে সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন অ্যান্সার করতে হবে। 47 এই ধরনের শুনতে পাচ্ছি যে এই ধরনের আপনার মেনশন করা থাকতেই পারে যে হচ্ছে একটা কোশ্চেন দিয়ে দিল উপর একটা কোশ্চেন এবং এই কোশ্চেন এগেনস্টে হচ্ছে আপনাকে 3-4 পেজ বরাদ্দ করা হলো। আগে যেমন একটা কোশ্চেন অনেকে 7-8 পেজ পর্যন্ত লিখে গেছে, তো আপনাকে কিন্তু সেইভাবে ম্যানেজ করতে হবে যে 3-4 পেজের মধ্যেই লিখতে হবে, বা কোশ্চেন একটু অন্যরকম হতেই পারে, সেখানে চমকিত হওয়া যাবে না। কারণ হচ্ছে আপনার যে ধরনের কোশ্চেনই থাকুক না কেন আপনি মোটামুটি শিওর থাকেন 60% কোশ্চেন থাকবে যে আপনি যেভাবে রেগুলার পড়াশোনা করে গেছেন বা রেগুলার মডেল টেস্ট দিয়েছেন সেই রিলেটেড কোশ্চেনগুলি সেখানে দেখতে পারবেন, বা 45-46-এর কোশ্চেন যেরকম ছিল মোটামুটি ওই 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 ধাঁচেরই 60-70% কোশ্চেন ওই রকমই থাকবে। সো এটা নিয়ে হচ্ছে আপনার মাথা ব্যথা করা যাবে না। আমরা হচ্ছে কোশ্চেন যেরকমই আসুক না কেন আপনার প্ল্যান থাকবে যে হচ্ছে আপনি কোশ্চেনটা সলভ করে আসবেন। তো হচ্ছে আমি আবার একটা রিভিশন দিয়ে দিই। প্রথম 2-3 স্লাইড খুবই 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 ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে এসডিজির 17টা মুখস্থ করে যাবেন। প্রথম 5টার সাবসেকশনগুলি কিছু কিছু ইম্পর্টেন্ট সাবসেকশনগুলি আপনার মুখস্থ করে যাবেন। বাংলাদেশের অনুচ্ছেদের হচ্ছে 2য় ভাগ এবং 3য় ভাগ, এই 2টা ভাগ তো মাস্ট মুখস্থ করে যাবেন। বাংলাদেশের মানচিত্র আঁকা শিখবেন এবং হচ্ছে গত 3 থেকে 5 বছরের যে বাংলাদেশের যে ইকোনমিক ইন্ডিকেটরসগুলি আছে, বাজেটগুলি আছে, অর্থনৈতিক সমীক্ষাগুলি আছে, বা যাই থাকুক না কেন, কৃষি সমীক্ষা আছে, এই জিনিসগুলি সুন্দর করে হচ্ছে আপনি 10 থেকে 15 পেজের মধ্যে একটা নোট করে ফেলবেন। এমনভাবে নোট করবেন এবং এমনভাবে মুখস্থ করবেন, কারণ ওই আপনি বিগত সালের কোশ্চেনগুলিও যদি দেখেন তখন যখন একটু এগুলি মুখস্থ করা কমপ্লিট হয়ে যাবে, যে 17 বাংলাদেশের সংবিধান যখন মুখস্থ করা কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনি কোশ্চেনগুলি নিয়ে বসবেন। কোশ্চেনগুলি যখন নিয়ে বসবেন তখন দেখবেন ও এই আমি তো 3 নাম্বার কোশ্চেনে এই রেফারেন্সগুলি ইউজ করতে পারবো, এই যে আমি তো 4 নাম্বার কোশ্চেনে এই রেফারেন্সগুলো ইউজ করতে পারবো, আমি তো 5 নাম্বার কোশ্চেনে এই মানচিত্রটা ইউজ করতে পারবো, ঠিক আছে? তখন এই যে আপনার মাইন্ড ম্যাপিংটা হয়ে যাবে, তখন হচ্ছে খুব সুন্দর করে রেফারেন্স সহ খুব সুন্দর করে হচ্ছে আপনি অ্যান্সার করে আসতে পারবেন। দেন হচ্ছে এই স্লাইডটা তো খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রতিটি অধ্যায়ের বিপরীতে সংবিধানের অনুচ্ছেদগুলি লিখে রাখবেন। আপনাকে বলে রাখছি যে প্রত্যেকটা চ্যাপ্টার এগেনস্টে সংবিধানের অনুচ্ছেদগুলি যদি আপনি বিস্তারিত না লিখতে পারেন 23, 24, 25, 47, 48 মানে ছোট ছোট করে নাম্বারিংগুলি লিখে রাখবেন। এসডিজির 17টার মধ্যে কোনটা কার সাথে ইনকর্পোরেট করতে পারেন সেই জিনিসগুলি লিখে রাখবেন, এবং আন্তর্জাতিক আইন বা কনভেনশনগুলি লিখে রাখবেন। যেমন হচ্ছে বাংলাদেশের শ্রম আইনে একটা কোশ্চেন ছিল, সেখানে হচ্ছে শ্রম আইন 2006, হ্যাঁ, এই জিনিসটা ছিল, এটা অনেকেই মেনশন করে নাই। তো যার খাতায় দেখবে যে শ্রম আইন 2006 আছে তার কিন্তু হচ্ছে মার্কস এমনিতেই বেড়ে যাবে। তো সর্বশেষ কথা হচ্ছে আপনাদেরকে, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে আমি প্রথমে 2-3টা স্লাইডে যা বলেছি এরকম 10-15 পেজ বা 20 পেজে সুন্দর করে যদি হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সগুলি হচ্ছে আপনি সাজিয়ে রাখতে পারেন, এই আইনগুলি, এই রেফারেন্সগুলি, এই কনভেনশনগুলি যদি সাজিয়ে রাখতে পারেন প্রত্যেকটা চ্যাপ্টারের এগেইনস্টে, তাহলে হচ্ছে আপনার লেখার যে ভার ভার্তিকতা সেটা অনেক বেড়ে যাবে এবং হচ্ছে সেটা আপনার নাম্বারে রিফ্লেকশন হবে।
সো আজকের বাংলাদেশ বিষয়গুলির ভিডিওতে হচ্ছে আমি আসলে আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম সেই বিষয়গুলি শেয়ার করলাম এখানে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করে দিয়েন। আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি খাবার দাবার কিন্তু হচ্ছে রেগুলার করতে হবে, ঘুমাইতে হবে রেগুলার, ঠিক আছে? অনেকে অনেক ধরনের কথা বলে যে হচ্ছে আমি 10 ঘন্টা পড়বো না, 15 ঘন্টা পড়বো, ঠিক আছে? বা 20 ঘন্টা পড়বো না, কত ঘন্টা পড়বো। এখন আমার কথা হচ্ছে আমি পড়াশোনা করেছি এইভাবে। আমি কোনোদিন মনে করেন 2 ঘন্টা পড়ছি, কোনোদিন 10 ঘন্টা পড়ছি, কোনোদিন 3 ঘন্টা পড়ছি, কোনোদিন 4 ঘন্টা পড়ছি, ঠিক আছে? বাট রেগুলার পড়াশোনার মধ্যে ছিলাম। ঘন্টা মেপে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, ঘন্টা মেপে আপনার রেজাল্ট আসবে না। যেমন হচ্ছে আমি যেই 10-15 পেজের যে হচ্ছে আপনাকে রেফারেন্সগুলি লিখতে বলছি, সেইগুলি লিখতে বা মুখস্থ করতে যদি আপনার 5 ঘন্টা সময় লাগে, খুব সুন্দর করে মুখস্থ করতে যদি 5 ঘন্টা সময় লাগে, তাহলে সেখানে কেন আপনি 10 ঘন্টা ওয়েস্ট করবেন? 5 ঘন্টা আপনি অন্য কাজে ইউজ করেন। আবার যদি কারো যদি হচ্ছে সেখানে যদি 12 ঘন্টা সময় লাগে, তাহলে আপনি 12 ঘন্টা ইউজ করেন। সেখানে আপনি 5 ঘন্টাতে তো হচ্ছে আপনি পারতেছেন না, যেহেতু সেখানে আপনি 12 ঘন্টায় আপনি করেন, 12 ঘন্টায় পড়ার ট্রাই করেন। সময় মেপে আসলে কিছু হয় না। আপনার যদি একটা পড়াশোনা শেষ হয়ে যায় কম সময়ের মধ্যে, তাহলে হচ্ছে এটা আপনার ক্রেডিট। আর যদি কারো বেশি সময় লাগে তাহলে হচ্ছে আপনি বেশি সময় নিয়ে পড়বেন। নট নেসেসারিলি যে হচ্ছে কেউ আপনার হচ্ছে 10 বছর ধরে পড়ে আসছে তারই হবে, কেউ হচ্ছে আপনার 2 মাস ধরে পড়তেছে তার হবে না, এরকম কিন্তু কিছু না। ম্যাক্সিমাম সময় দেখা গেছে যারা হচ্ছে ফার্স্ট টাইমার তাদের ক্ষেত্রে তারাই কিন্তু সব জায়গাতে ভালো করে। মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন বা বিসিএস এর ক্ষেত্রেও দেখবেন যারা ফার্স্ট টাইমেই হচ্ছে ম্যাক্সিমাম ক্যাডার হয়। সো এটা নিয়ে ভয় পাওয়া চলবে না। বাংলাদেশ বিষয় বলতে আমি যেভাবে বলছি এভাবে প্রিপারেশন নেন, দেখবেন কত সহজ হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।